নমস্কার, আমি এক্সক্লুসিভ সুমন। আজ এক বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকের আলোচনা রাজতন্ত্র শাসন ব্যবস্থা ভার্সেস গণতন্ত্র শাসন ব্যবস্থা। কোন শাসন ব্যবস্থা আপনারা সঠিক শাসন ব্যবস্থা বলে মনে করেন, সেটাই আজকের আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। সবার আগে জানতে হবে রাজতন্ত্র শাসন ব্যবস্থাটা কী। রাজতন্ত্র শাসন ব্যবস্থা হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে দেশের সমস্ত ক্ষমতা থাকবে রাজা অথবা বাদশাহ তাদের হাতে। তিনি সমস্ত রকম আইন কানুন ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবেন। রাজা রানী বা বাদশার মৃত্যুর পরে তারই উত্তরাধিকার হবে পরবর্তী ক্ষমতার অধিকারী। এক কথায় রাজা রানী বা বাদশার দ্বারাই পরিচালিত শাসন ব্যবস্থাই হলো রাজতন্ত্র। রাজতন্ত্রের ক্ষেত্রে রাজা বা রানী বা বাদশাহ যদি সৎ হয়, প্রজাদরদি হয়, দয়াবান হয়, সংস্কারী হয়, তাহলে প্রজারাও সুখে শান্তিতে বাস করতে পারে। আর রাজা রানী বা বাদশাহ যদি নিষ্ঠুর, অত্যাচারী হয়, লুটেরা হয়, তাহলে প্রজাদের কপালে নেমে আসে দুর্ভাগ্য। এক কথায় রাজা রানী ও বাদশার চিন্তাধারার উপরেই প্রজাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্ভর করে। ভারতের প্রাচীনকাল থেকে দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ রাজতন্ত্রগুলি ছিল, যেমন মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, চোল সাম্রাজ্য, পল্লব সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, শিবাজির মারাঠা সাম্রাজ্য, এই সমস্ত সাম্রাজ্যগুলো খুব গুরুত্বপূর্ণ সাম্রাজ্য। আর এই আলোচিত গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলির মধ্যে অনেক রাজা বাদশাহ যেমন ছিল ঠিক ভালো, আবার ঠিক কিছু কিছু সাম্রাজ্যে রাজা বাদশাহ ছিল নিষ্ঠুর প্রকৃতির। যেমন নিষ্ঠুর রাজা বা বাদশার মধ্যে একটা যদি ছোট লিস্ট করা যায়, যেমন আছে সম্রাট বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ ঘড়ি। এই সমস্ত এদের ইতিহাস যদি ঘাটা যায়, জানা যাবে এরা কতটা নিষ্ঠুর এবং অত্যাচারী রাজা ছিল বা বাদশাহ ছিলেন। ঠিক তেমনই কিছু ভালো রাজা বাদশারাও ছিলেন, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, বিক্রমাদিত্য, সম্রাট অশোক, সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজ। তো এরা হচ্ছে সব ভালো এবং প্রজাদরদি রাজা বা বাদশাহ। এরপরেই চলে আসে ব্রিটিশ সাম্রাজ্য, যার শাসন ব্যবস্থা পুরোপুরি রাজতান্ত্রিক ছিল না। 1947-এর স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষের রাজতন্ত্র নীতির অবসান ঘটে। সম্পূর্ণ প্রজাতন্ত্র নীতি বা গণতান্ত্রিক পরিবর্তিত হতে শুরু করে। সাল 1950, 26শে জানুয়ারি ভারতবর্ষ এক স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত হয়, যেখানে দেশের সমস্ত ক্ষমতা থাকবে জনগণের উপর। গণতন্ত্রকে মজবুত করার জন্য অসংখ্য আইন কানুন ও নিয়মের ব্যবস্থা করা হয়েছে। বহু আইন কানুনের মধ্যে মূল আইন কানুন নিয়ে আজকে আমি আলোচনায় তুলে ধরলাম। প্রথমত, জনগণের মৌলিক অধিকার, যেখানে জনগণ তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে, যেখানে থাকবে তার বাক স্বাধীনতা। দ্বিতীয়ত, স্বাধীনতা ও তার সুরক্ষা। তৃতীয়ত, সুষ্ঠু ও অবাধ নির্বাচন, অর্থাৎ জনগণ কোনো প্ররোচনা ছাড়াই নির্ভীকভাবে তার প্রিয় লিডারকে পছন্দ করতে পারবে ভোটের মাধ্যমে। চতুর্থত, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন। পঞ্চমত, জনগণ প্রয়োজনে শাসক ও সরকারকে জবাবদিহি করতে পারবে। সরকারের দায়িত্ব হবে জনগণের সেবা ও উন্নয়নের প্রতি নজর দেওয়া। ষষ্ঠত, দেশ সংবিধানের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। সপ্তমত, নাগরিকত্বতা ও তার সুরক্ষা। ব্রিটিশরা 200 বছর ভারতে রাজত্ব করেছিল, কিন্তু তাদের শাসন ব্যবস্থার মধ্যে কোনো বাক স্বাধীনতা বা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা ছিল না কোনো ভারতীয় জনগণের। যেই প্রতিবাদ করেছে তাকেই পেতে হয়েছে চরম সাজা বা তার মৃত্যু হয়েছে। ব্রিটিশ বিদায় নেওয়ার পর বহু রাজনৈতিক দলেরা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, কিন্তু তারাও বহু বছর ক্ষমতায় থাকার ফলে সেই অত্যাচারী রাজা বাদশাহ বা ব্রিটিশদের মতনই হয়ে উঠেছিল। অবশেষে জনগণ সমস্ত অত্যাচারকে সহ্য করে বাধ্য হয়ে ভোটের মাধ্যমে সেই শাসক দলকে বিতাড়িত করে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পেরেছিল। আর এইভাবেই
চলতে থাকে স্বাধীন ভারতের গণতন্ত্র। পরবর্তীতে শাসক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা লোভনীয় ফন্দি ব্যবহার করতে শুরু করলো। যেমন প্রথমত জনগণকে আর্থিক সহযোগিতা বা ভাতার মাধ্যমে প্রলোভিত করা, দ্বিতীয়ত বেশ কিছু আকর্ষণীয় প্রকল্পকে ব্যবহার করা, তৃতীয়ত বেশ কিছু উন্নয়নের কাজ দেখিয়ে মানুষকে খুশি করা। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণকে আর্থিক চাপে রাখা, যাতে মানুষ বাধ্য হয়ে সরকারি ভাতার উপরে নির্ভরশীল হয়, যার পরিণতি জনগণের ব্যক্তি স্বাধীনতা লুট হওয়া, সমস্যা বুঝতে পেরেও চুপ থাকা। একটা কথা সত্য যে জনগণের পছন্দ বা চিন্তাধারা যে সর্বদাই সঠিক হবে সেটা ভাবাটা ভুল। আসুন আমি বেশ কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। যখন প্রভু যিশু মানুষকে সঠিক পথে চলা এবং ধর্মের পথে বা ন্যায়ের পথে চলার কথা বলেছিলেন, ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসার কথা তুলে ধরেছিলেন, তখনই ওই সময়ের বেশ কিছু সুবিধাবাদী মানুষরাই তার সম্বন্ধে ভুল প্রচার করা শুরু করে এবং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। দ্বিতীয়ত, যখন গ্যালিলিও কোপার্নিকাসের সত্যতাকে প্রমাণ করতে চেয়েছিল যে সূর্য স্থির আর পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে, তখনই বহু সুবিধাবাদী মানুষরাই তাকে অধার্মিক ও ধর্মের বিরুদ্ধচারণ করছে বলে তার উপরে নির্মম অত্যাচার চালিয়েছিল। তৃতীয়ত, যখনই কোনো মহৎ ব্যক্তি বা জনগণের ভালো করার জন্য এগিয়ে এসেছিল, তখন এই জনগণের জন্য তাদের কপালে জুটেছিল চরম দুঃখ। যেমন বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের প্রচলন করতে গিয়ে তাকে প্রচুর বাধা পেতে হয়েছিল। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে বন্ধ করতে গিয়ে এই জনগণের হাতে তাকে প্রচুর বাধা পেতে হয়েছিল, তাকে অধার্মিক পর্যন্ত শুনতে হয়েছিল, তাকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। স্বামী বিবেকানন্দ যখন গুরুর পরামর্শে হিন্দু সনাতন ধর্মের প্রচারে বেরিয়েছিল, তখন বহু ধান্দাবাজ মানুষই তাকে বাধা দিয়েছিল, তার নামে অপপ্রচার শুরু করেছিল, সে নাকি নিজের নামকে ফেমাস করার জন্যই এসব করছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দেশের স্বাধীনতার জন্য নিঃস্বার্থ লড়াই করেছিলেন, কিন্তু এই ভারতীয় বহু ধান্দাবাজ জনগণই তাকে জাপানের দালাল বলে ব্যাখ্যা দিয়েছিল। এমন বহু উদাহরণ আছে যা থেকে প্রমাণ পাওয়া যায় যে জনগণের রায় সর্বদা সঠিক হয় না। একটি উন্নত দেশ তৈরি করতে গেলে সবার প্রথমে জনগণকে শিক্ষিত হতে হবে। কোনো দেশের জনগণ যত বেশি শিক্ষিত হবে, দেশ তত বেশি উন্নত হবে। দ্বিতীয়ত, দেশের জনগণ যত বেশি বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী চিন্তাধারার হবে, দেশ তত বেশি দ্রুত উন্নতি করবে। তৃতীয়ত, দেশের মানুষ যত বেশি কর্মসংস্থানগতভাবে ব্যস্ত থাকবে, তত বেশি দেশের উন্নয়ন হবে এবং জিডিপি বৃদ্ধি পাবে। চতুর্থত, দেশের মানুষ যত বেশি নিজেকে ধর্মীয় কুসংস্কার থেকে দূরে রাখতে পারবে, দেশ তত বেশি উন্নত হবে। ধর্ম নয়, কর্মই দেশের উন্নতির জন্য দায়ী। পঞ্চমত, দেশের মানুষ যত বেশি সরকারের দেওয়া ভাতা অনুদান থেকে বিরত থাকবে, বুঝে নিতে হবে মানুষ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, দেশ উন্নতির দিকে এগোতে থাকবে। দেশের মানুষ যত বেশি দুর্বল হবে, অনুন্নত হবে, সুবিধাবাদীরা তত বেশি মগজ ধোলাই করতে সুবিধা পাবে। সহজেই মানুষের দুর্বলতাকে নিজের কাজে ব্যবহার করে তাদেরকে উত্তেজিত করে দাঙ্গা বাঁধাতে সুবিধা হবে। ষষ্ঠত, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো দেশের সংবিধানের বেশ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন আছে। আইন কানুন যদি দুর্বল হয়, মানুষ অপরাধ করতে ভয় পাবে না। দেশ বা সমাজের দুষ্কৃতির সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তারা আইন কানুনকে ভয়ই পায় না, উল্টো নিকৃষ্ট ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। যদি সংবিধান সংশোধিত হয় এবং নিয়মকানুন কঠোর হয়, তাহলে মানুষ অন্যায় করার আগে পাঁচবার ভাববে। আসুন আমরা সবাই মিলে শপথ নিই যে কোনো ধর্মীয় কুসংস্কারের মধ্যে থাকবো না, সরকারের দেওয়া দান দয়া থেকে বেরিয়ে এসে সুন্দর সমাজ গঠন করব, এক উন্নত দেশ গঠন করব। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে দেশত্ববোধক চিন্তাধারা না আসবে, ততক্ষণ পর্যন্ত দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না। শাসক আসবে, শাসক যাবে, কিন্তু জনগণ শিক্ষিত বা বিজ্ঞানভিত্তিক না হলে দেশের অশান্তি চলতেই থাকবে। আর একটা বিষয় জানতে হবে যে শাসক তার নিজের স্বার্থ বা নিজের ক্ষমতা বলের জন্য, তাকে সুরক্ষিত রাখার জন্য
দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে না তো, এটাও নজর রাখতে হবে জনগণকেই। আর বাইরে থেকে আসা মানুষ আমাদেরকে পরিচালিত করার চেষ্টা করছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, টেক কেয়ার। সবশেষে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।